হ্যালো, আজকের লাইভে আমরা পিএসপি অ্যান্ড মাইস্কুয়েল নিয়ে ডিসকাস করব। তো প্রিভিয়াস ডেতে আমি একটি সেশন নিয়েছিলাম। সেই সেশনে আমরা পিএসপি বেসিক কিছু জিনিস দেখছিলাম। সো আজকে হচ্ছে আমাদের পার্ট 2। সো আমি একটু দেখতেছি প্রিভিয়াস ডেতে আমরা কোন পর্যন্ত কাভার করছিলাম। সো আমরা মেবি প্রিভিয়াস ডেতে এই পর্যন্ত ইফ ইজ সুইচ স্টেটমেন্ট পর্যন্ত কাভার করছিলাম। সো আজকে এখন তাহলে আমি স্টার্ট করতেছি রিপিটিং টাস্ক নিয়ে। যেমন লুপ কন্টিনিউয়াসলি একটার পর একটা পুনরাবৃত্তি করার জন্য আমরা হচ্ছে রিপিটিং রিপিটিং ওয়ার্ডটার থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আমরা কোনো কিছুকে পুনরাবৃত্তি করব, অর্থাৎ বারবার রিপিট করব ওয়ান আফটার অ্যানাদার। কন্টিনিউয়াস কোনো প্রসেসকে কন্টিনিউয়াস কোনো প্রসেস নিয়ে কাজ করার জন্য আমরা হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, সো আমি ডিরেক্ট স্টার্ট করতেছি তাহলে লুপ থেকেই। সো ফার্স্ট আমরা যেটা কভার করব সেটা হচ্ছে হোয়াইল লুপ। সো আমি আমার এডিটরে চলে আসলাম। সো প্রিভিয়াস ডেতে এডিটর কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে রান করতে হয় সেগুলো আমরা বলে রাখছিলাম। সো এখন আমি পিএসপি ট্যাগ স্টার্ট করতেছি এখানে। পিএসপি সিনটেক্স লিখবে এর মধ্যে। ওকে, অ্যান্ড সো আমি একটা কমেন্ট করতেছি যে হোয়াইল লুপ। ওকে, সো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা জানি যে হোয়াইল লুপের সিনটেক্স হচ্ছে একদম সিম্পল। হোয়াইল লিখবো, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, অ্যান্ড হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস যাকে বলতেছি এর মধ্যে আমি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব। আর কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেটের এর ভিতরে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনের ভিতরে আমরা যেই প্রোগ্রামই করি, যেই কোডই লিখি না কেন সেটা এক্সিকিউট হতে থাকবে। সো সিম্পল। ওকে, সো আমি জাস্ট এখানে বলতেছি পূর্বে প্রথমে কিছু ডিফাইন করতে রাখতেছি। ধরেন ডিফাইন করতেছি আই ইকুয়াল টু 5। ওকে, এখন আমি যদি কন্ডিশনে বলি হোয়াইল, যতক্ষণ পর্যন্ত আমার আইটা কি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা আই লেস দ্যান 5 বলে রাখলাম। তো যতক্ষণ পর্যন্ত আইটা আমার 5-এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কন্টিনিউয়াস এটা হতেই থাকবে। আমি আই প্লাস প্লাস করতেছি, আই প্লাস প্লাস আয়ের মানটা আবার এখানে এক বাড়ায় দিচ্ছি। সো এবার কি হলো যে আই আমি বলে রাখছি 5, যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, এখানে বলে রাখছি যে আই ইকুয়াল টু 5। ওকে, অ্যান্ড আই এম সো সরি এখানে 1 বলে রাখি। তো 1 2 3 4 5 আমরা ডিক্রিমেন্ট করতেছি না, আমরা ইনক্রিমেন্ট করব। সো ইনিশিয়াল অবস্থায় আই বলে রাখতেছি 1, অ্যান্ড দেন হোয়াইলের ভিতরে আসে চেক করব যে আই কি, আই যে ভ্যালুটা আছে এটা কি 5 এর চেয়ে ছোট। যদি ছোট হয় মানে কি কন্ডিশন ট্রু, আমরা তো জানি যে ইফ ইলসে তো দেখছি, বা এই যে কম্পারিজন অপারেটর ইকুয়াল ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো তো আমরা আগে থেকে দেখে আসছি প্রিভিয়াস সেশনে, তাই না? সো এখন এই কন্ডিশনটাই অ্যাপ্লাই করলাম। যদি এটা এক্সিকিউটেড ট্রু হয় তো সেক্ষেত্রে আমার এই লুপের ভিতর আসবে, আসার পরে আবার আই এর যে মানটা 1 ছিল এটা আবার এক এক করে বাড়ায় দিবে, মানে বৃদ্ধি পাবে। তো আমি এর মধ্যে আবার কোনো কিছু বলে রাখতে যাচ্ছি যে আমি জাস্ট এখানে ইকো করে রাখতেছি, জাস্ট শুধু এখানে হ্যালো বলে রাখতেছি এই মুহূর্তে। কি বললাম? হ্যালো। সো অবশ্যই কলন দিয়ে রাখলাম, সেভ করি। এবার দেখতে পাচ্ছি হ্যালো 1 2 3 4। আমি এখানে একটা ব্রেক টেক দিয়ে রাখতেছি HTML এর, তো সেক্ষেত্রে আমার এটা ক্লিয়ার হবে, আরও ব্রেক দিয়ে রাখলাম, সেভ করি। সো এবার দেখতেছি হ্যালো 1 2 3 4 চারবার হ্যালোটা আসছে। কেন আসছে এটা আমরা একটু এক্সপ্লেন করি এখন। তো হোয়াইলটা চারবার আসার অ্যাকচুয়াল রিজনটা কি? সো আমরা যেটা দেখতে পাচ্ছি, যেন একটু কমেন্ট করে রাখি ফার্স্ট। যাই হোক, এখানে আমি সাপোজ লেটসে আমি বলতেছি যে ইয়া ইনিশিয়াল অবস্থায় আমার আই ইকুয়াল টু কত ছিল, আই ইকুয়াল টু 1 ছিল। ওকে, ঠিক আছে, তারপরের লাইনে আসি। আমার এখানে এই জায়গার মানে 15 নম্বর লাইন থেকে আমার 16 নম্বর লাইনটা এক্সিকিউট হচ্ছে। সো এইখানে বলে রাখছি আয়ের মানটা কি 5-এর চেয়ে ছোট, তো যেহেতু আয়ের মান 1, 5-এর চেয়ে ছোট অবশ্যই সত্য, তাহলে ট্রু হবে। ট্রু হলে এর ভেতরের যা আছে সেগুলো এক্সিকিউট হবে। তো প্রথমে ইকো করলো হ্যালো, হ্যালো লেখাটা ইকো করলো। তারপর আমি বলছি আই প্লাস প্লাস, তাহলে আই 1 থেকে কত হয়ে গেল, আই 2 হয়ে গেল। দেন আবার এখানে চেক করলো যে আয়ের মানটা কি 5-এর চেয়ে ছোট, দেখতে পাচ্ছি আয়ের মানটা 5-এর চেয়ে ছোট। সো এখানে 2 এর ভিতরে আসে, আবার হ্যালো প্রিন্ট হলো, আবার হচ্ছে 2 প্লাস প্লাস মানে 2 থেকে 3 হয়ে গেল। 3 হওয়ার পর এগেইন চেক করতেছে আয়ের মানটা কি 5-এর চেয়ে ছোট, ইয়েস ট্রু। দেন আবার এখানে আসলো, চেক করলো সত্য, ইকো, আবার হ্যালো প্রিন্ট হলো, আই প্লাস প্লাস করে 4 হয়ে গেল।
ওকে, দেন আই প্লাস প্লাস 4 হয়ে যাওয়ার পরে আবার এখানে চেক করতেছে আয়ের মানটি কি 5 হচ্ছে ছোট, স্টিল নাও ছোট। এখন হ্যালো প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর আই প্লাস প্লাস করে 5 হয়ে গেল। এখন যখন আবার চেক করতেছে আই 5 5 কি 5 চেয়ে ছোট, তো কন্ডিশন কি ফলস হয়ে গেল, 5 সমান। এটা কিন্তু 5 চেয়ে বড় না, 5 সমান, 5 চেয়ে বড় না। তো সেক্ষেত্রে এই জায়গার কোডটা আর এক্সিকিউট, এর ভিতরে আর কোড এক্সিকিউট হবে না, অর্থাৎ এর ভিতরে আর আসবে না এই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস যেটা আছে, এর ভিতরে আমার এটা আসবে না, ডিরেক্ট হচ্ছে কি বের হয়ে চলে আসবে, ধরেন এই লাইনে চলে আসবে 20 নাম্বার লাইনে। সো এই জিনিসটা এখানে হচ্ছে। ওকে, ওকে, সো এটা এখানে হচ্ছে, সেভ করি, এটা আসতেছে। এখন আমি আয়ের ভ্যালুটাকেও প্রিন্ট করতে যাচ্ছি এখানে, জাস্ট এখানে নিচে আমি আরেকটা ইকো দিচ্ছি, ইকো অ্যান্ড দেন এখানে দিলাম যে আই, আইটাকে বললাম ডিরেক্ট। তো এখানে যদি বলি তাহলে দেখতে পাবো হ্যালো, যাই হোক এটা একটু, এটা দিচ্ছি না, আমি শুধু আইটাকে প্রিন্ট করতেছি, সেভ। তো দেখতে পাচ্ছি 1 2 3 4 এইভাবে চলে আসলো। তো আমি চাইলে এটাকে কনকেট করে দিতে পারি, যে এখানে বললাম যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি অ্যান্ড কার্লি ব্রেস দিয়ে এই জায়গায় বলতেছি, আমি ডট দিয়েও কনকেট করতে পারি, আমি ডিরেক্টলি এইভাবে বলতেছি যে $সাইন আই, আয়ের ভ্যালুটা দেখাও অ্যান্ড দেন তারপরে তুমি একটা ব্রেকটাকে ইউজ করো, মানে নিচের লাইনে চলে আসবে। সো সেফ, সরি ব্রেক কেন এখানে আসলো, ইয়া ফাইন। সো দেখতে পাচ্ছি যে 1 2 3 4 এইভাবে চলে আসলো। তো এই জায়গায় হোয়াইলের ভ্যালু চেঞ্জ করে আমি যদি বলি যে এখানে 50 পর্যন্ত হবে, সেভ করি, তাহলে দেখতে পাচ্ছি 1 থেকে 50 পর্যন্ত, এখানে কি 49 পর্যন্ত চলে আসলো। আমি যদি চাচ্ছি যে 1 থেকে 50 পর্যন্ত আমি এখানে এক্সিকিউট করব, তো সেই ক্ষেত্রে 50 পর্যন্ত যদি আমি সত্য রাখতে যাচ্ছি, তাহলে বললাম লেস দেন ইকুয়াল 50, ইকুয়াল সাইন দিয়ে রাখছি। আমার এডিটরে একটা ফন্ট সেট আপ করা আছে, যার কারণে এই যে এটা ইকুয়ালটা এইভাবে দেখাচ্ছে, অর্থাৎ আমি মূলত এই কাজটা করছি, এটা বসাইছি, যেহেতু একসাথে লিখছি তার কারণে এটা এরকম চলে আসলো সিম্বলটা। সেভ করি, তো 1 থেকে এবার 50 দেখতে পাচ্ছি, রাইট? সো এই জায়গায় এখন আমার মতো করে যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। এটা হলো হোয়াইল লুপ, রিপিট হচ্ছে বারবার। আমি এখানে আনলিমিটেড কোড লিখে রাখতে পারি আমার, এবং এই কোডগুলো যতক্ষণ পর্যন্ত হোয়াইল কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কি এক্সিকিউট হতে থাকবে। সো আই হোপ এই হোয়াইল লুপটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। সো সাপোজ এখানে এখানে আমি যদি সাপোজ আমার এটা আগের মতোই রাখি 50, এইখানে যদি আমি ভ্যালুটা 50 রাখি, তো এবার কন্ডিশন চেক করতেছে আই ইকুয়াল টু 50 অ্যান্ড দেন 50 লেস দেন 50। এবার দেখতে পাচ্ছি কি কন্ডিশন কি মিথ্যা হয়ে গেল এখানে, তাই না? 50 কি 50 হচ্ছে ছোট? তো দেখতে পাচ্ছি না, ছোট না। তো সেক্ষেত্রে আমার এখানে এটা দেখেন কোনো কিছুই এক্সিকিউট হচ্ছে না, রাইট? যতক্ষণ পর্যন্ত এই যদি যদি এটা ফলস হয়ে যায় তাহলে এর ভিতরে কোড এক্সিকিউট হবে না। এটা হচ্ছে হোয়াইল। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেল আপনাদের। সেম ওয়াইতে ডু হোয়াইল নামক একটা লুপ আছে, ডু হোয়াইল। সো ডু হোয়াইল আমি সেম কাজটাই করতেছি, আবার আই ইকুয়াল টু বলে রাখতেছি আমি হচ্ছে 50, সেম কোড এক্সিকিউট করতেছি। প্রথমে বললাম ডু, ডু বলতে ডু এর কাজটা হলো কি, প্রথমে কোডটা আমার এক্সিকিউট করবে। প্রথমে হচ্ছে ডু এর ভিতর আসবে একবার, আসার পরে হোয়াইলের কন্ডিশন চেক করবে। হোয়াইল এখানে সেম ওয়েতে বলে রাখতেছি আই লেস দ্যান 50, আর এখানে ডু এর ভিতর আমি সেম সেম কাজটাই করে রাখতেছি। এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, এটা কমেন্ট করে রাখছি না, এটা কমেন্ট করে রাখবো না, ইয়েস। সো সেম একটু জুম করতেছি। ওকে, সো এবার দেখতে পাচ্ছি আমি এখানে কি বলছি যে ডু একবার হচ্ছে আমার কোড কাজ করবে, ডু মানে করো, অ্যান্ড দেন হচ্ছে হোয়াইল কন্ডিশনটা চেক করবে। সো এবার দেখতে পাচ্ছি আমি স্টিল নাও এখানে ফলস হয়ে আছে না, স্টিল নাও ফলস হয়ে থাকা সত্ত্বেও আমি ডু লুপ যেহেতু ইউজ করছি, ডু হোয়াইল লুপ, তো সেক্ষেত্রে এটা কি করবে, একবার এর ভিতরের কোডটা এক্সিকিউট হবে, দেন তারপরে চেক করবে। সেভ করি, লেটস সেভ। দেখতে পাচ্ছি 50 প্রিন্ট হচ্ছে। কেন 50 আমার এখানে আসলো, কারণ আমি এখানে বলছি যে ডু, এই ডু এর ভিতরে প্রথমেই আসবে, এটার ভিতরে এই হোয়াইল কন্ডিশনের ভিতরে কি আছে না আছে সেটা দেখার বিষয় না। ডু হোয়াইল লুপ যদি ইউজ করি আমরা, তাহলে ডু প্রথমে হচ্ছে কি এর ভিতরে যা আছে সবকিছু এক্সিকিউট করবে একবার, মানে এর ভিতরে আসবে, ডু এর ভিতরে কার্লি ব্রেসের ভিতরে, অ্যান্ড দেন তারপর হোয়াইল কন্ডিশনটা চেক করবে। তো সেম ওয়েতে আমি যদি এখানে 1 করে রাখতাম, তো তবুও হচ্ছে দেখেন 1 থেকে কি 59 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল, যেমন 1, তো দেন 59। এখন সেম ওয়েতে যদি 50 পর্যন্ত করতে চাই তাহলে এটা আসলো। ওকে, সো এখন যদি আপনাকে এরকম কিছু বলে যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, তো জাস্ট সিম্পল ওয়েতে আমরা বললাম যে 1 থেকে এই জায়গায় বলে রাখতেছি যে এইখানে বললাম যে জোড় সংখ্যাগুলো, তাই না? সো এখানে জাস্ট বলতেছি যে ইফ যদি আমার আইকে যদি আমি 2 ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ আইকে 2 দিয়ে ভাগশেষ না,
যদি ভাগশেষ যদি জিরো হয়, আইকে টু দিয়ে মডুলাস করার পরও মানে মানে ভাগশেষ আমরা নিয়ে কাজ করবো, ভাগশেষ যদি জিরো হয় তো সেক্ষেত্রে তুমি এখানে প্রিন্ট করো, আইটাকে আমি এর ভিতরে রাখতেছি, কন্ট্রোল এক্স অ্যান্ড দেন আই প্লাস প্লাস সেম ওয়েতেই থাকবে, অ্যান্ড দেন সেভ করি আমি। সো দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10 এরকম করে 50 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। 100 পর্যন্ত চাচ্ছি, তাহলে 100। তার মানে এই জায়গায় কি এক্সিকিউট হচ্ছে আমার, ইফ যদি আই এর যে ভ্যালুটা আছে সাপোজ 1 মডুলাস 2, মানে 1 এর ভাগশেষ যদি 2 ভাগ করার পরে ভাগশেষটা যদি জিরো থাকে, তো সেক্ষেত্রে কি তুমি প্রিন্ট করো কি সেটা, তো যেই ক্ষেত্রে ভাগশেষ জিরো মানে জোড় সংখ্যাগুলো, তো সেক্ষেত্রে আমার প্রিন্ট হচ্ছে। এক্সাম্পলে একটু যদি এক্সপ্লেন করি এটা, যে প্রথমে আই ভাগশেষ মানে নর্মালি ভাগ দিয়ে দেখাই, যে আই যখন আমার আই যখন 2 ভাগ সাপোজ 2 ভাগ 2 ইকুয়াল টু কত হচ্ছে আমার জিরো। তো আমি চাচ্ছি যে এই ভাগের পরিবর্তে আমি হচ্ছে মডুলাস ইউজ করতেছি। যদি আমার হচ্ছে 2কে 2 দিয়ে 2 এর ভাগশেষ যদি জিরো থাকে, আবার 4কে 2 দিয়ে দিলেও জিরো থাকতেছে, 50কেও 2 দিয়ে দিলে জিরো থাকতেছে, তাই না, ভাগশেষ জিরো থাকতেছে। তো সেম ওয়েতে আমরা কি এইভাবে বিজোড় সংখ্যা যদি পড়ি যে নট ইকুয়াল টু জিরো, যদি জিরো না হয় তো সেক্ষেত্রে দেখবো আমরা 1 3 1 3 5 7 এইভাবে দেখতে পাচ্ছি। সো আই হ্যাভ ডু এবং হোয়াইল লুপ কি কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। আমি জাস্ট এখানে সিম্পল ওয়েতে ফর এবং ফর ইস লুপটা একটু বুঝাবো। সেম একই রকম সবগুলো রিপিটিং এর কাজ করবে, লুপেরই কাজ করবে। জাস্ট এখানে আপনি এই শুধু এই কনসেপ্টগুলো জেনে রাখেন, সিনটেক্সগুলো জেনে রাখেন, এরপরে আমরা প্রোগ্রামিং রিলেটেড যে টাস্কগুলো আছে আমাদের, যদি কোনো প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং বিষয় থাকে তো সেগুলো আমরা সলভ করতে পারবো। আপাতত শুধু সিনটেক্সগুলো মনে রাখেন, এবং সিনটেক্স বোঝার পাশাপাশি ছোটোখাটো আমরা যে একটা প্রোগ্রাম করতেছি আর কি। ওকে, তো এবার আসতেছি আমরা ফর লুপ। সো আমি এখানে লিখতেছি ফর লুপ। সো ফর লুপ ওই যে সেম ওয়েতে আমাদের হচ্ছে লুপেরই কাজ করবে, মানে রিপিটিংয়েরই কাজ করবে, যেটা বলছিলাম যে হোয়াইল শিখলাম আমরা। এবার আসতেছি ফর লুপ। ফর লুপ কি করবে, আমার রিপিটের কাজ করবে, মানে কন্টিনিউয়াসলি একটা একটা করে রিপিট হবে। তো এটার সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। তো সিনট্যাক্সটা হচ্ছে কি, এইভাবে লিখতে হয়, আমাকে ফর লিখতে হয়। ফর, আমি এখানে ফর লিখলাম। ফর লেখার পর আমার ইনিশিয়াল একটা এখানে বলতে হয়, ইনিশিয়াল ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হয়, কন্ডিশন দিতে হয়, তারপর আমাকে বলতে হয় কি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো এটা হচ্ছে মূলত অ্যাকচুয়াল রুলস আর কি। সো এর ভিতরে এইভাবে লিখবো না আমরা, বাট এখানে ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে রাখবো, যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এটা, তারপর একটা কন্ডিশন দিয়ে রাখবো যে আমার কন্ডিশনটা কি হবে। যেমন এই যে হোয়াইলের মাঝখানে, হোয়াইল বা ডু হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশন দিয়ে রাখছি না, তো সেম কন্ডিশনটা এই মিডিল পার্টে হবে। আর এই যে উপরে যে ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে রাখছিলাম i = 50, এই ইনিশিয়াল ভ্যালুটা আমার ইনিশিয়ালের মধ্যে চলে আসবে, আর কন্ডিশনটা কন্ডিশনের মধ্যে যাবে। আর এই যে ভিতরে যে প্লাস প্লাস করতেছিলাম, এক এক করে বাড়াচ্ছিলাম বা এক এক করে কমাচ্ছিলাম, এটা কোথায় চলে আসবে, এটা চলে আসবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের জায়গায়। সেম কাজটা আগে করি, আগের ইয়ার মধ্যে যেটা করছিলাম ওয়ালের মধ্যে। বলে রাখতেছি, বলে রাখলাম হচ্ছে কি 1, 1 সেমিকোলন দিতে হবে, নট কমা। অ্যান্ড বলতেছি যে কন্ডিশন বললাম যে এর মানটা যতক্ষণ পর্যন্ত কি সাইন আই যতক্ষণ পর্যন্ত 50 না হয়, এবং এইখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের জায়গায় বলে রাখতেছি যে আই প্লাস প্লাস, মানে এর মানটা এক এক করে আমার বাড়বে। সেম এই যে হোয়াইল লুপে বা ডু হোয়াইল লুপে যেভাবে করছি, সেম প্রসেসটা আমি এই যে আমার ফর লুপের প্যারেন্থেসিসের মধ্যে মানে প্যারামিটারের মধ্যে সেটা আমি পাস করে দিলাম। অ্যান্ড দেন আমি সেম ওয়েতে এখন যদি ইকো করি, অ্যান্ড সেম ওয়েতে ইকো করতেছি এতগুলো আসলে কেন, একটা মাত্র করতেছি ইকো। এইভাবে আপনি ইয়ে করতে পারেন, যেমন উইদাউট হচ্ছে, সাপোজ এখানে একটা ব্রেক দিয়ে রাখি। তো এটা বললাম যে আপনি এই যে ইকো তো এই যে এইভাবে করতে পারেন, অথবা হচ্ছে এই যে কনকেটেনেশন করে করে করতে পারেন। সো এবার দেখতে পাচ্ছি সেম ওয়াইতে 1 থেকে 50 পর্যন্ত কি চলে আসছে, 1 থেকে 49 পর্যন্ত চলে আসছে। আমি 50 পর্যন্ত চাইলে এই যে লেস দেন ইকুয়াল বলে দিলাম। ওকে, সো এইভাবে আমরা যে ফর লুপটা করতে পারি। ফর লুপ নিয়ে আই হোপ আমাকে ডিটেলস আর বলতে হবে না, কারণ ইতিমধ্যে হোয়াইল সম্পর্কে, হোয়াইল এবং ডু হোয়াইলে এই যে লুপ কীভাবে কাজ করে, কন্টিনিউয়াসলি কেমনি রিপিট হয়ে, এটা বলে ফেলছি। সো জাস্ট এখানে দেখালাম যে ফর লুপ আমার এইভাবে কাজ করে। এখন এর মধ্যে আমরা চাইলে আমাদের মতো সিনটেক্সটা জানছি, এখন আমাদের মতো যে কোনো প্রোগ্রাম করতে পারবো। ওকে, অ্যান্ড নেক্সট আরেকটা আছে আমাদের হচ্ছে ফর ইজ লুপ। কোন লুপ, ফর ইজ। তো ফর ইজটা কেমন কাজ করে, যে সাপোজ আপনার অনেকগুলো আইটেম আছে, একটা লিস্ট আছে, সো লিস্ট থেকে আইটেমগুলোকে মানে একটা একটা করে রিপিট করার জন্য আমরা হচ্ছে কি ফর ইজটাকে, আপাতত কনসেপ্টটা জেনে রাখেন যে আমরা কোনো একটা আইটেম, অনেকগুলো আইটেম আছে, সেই আইটেম থেকে আমরা একটা একটা করে আইটেম এক্সট্রাক্ট করে দেখব। তো সেটার জন্য আমরা হচ্ছে ফর ইজ লুপ ইউজ করি, এবং সেটাও এক প্রকার হচ্ছে লুপ। ফর ইজ লুপ হবে, রিপিট হবে 1 বাই 1। কেমনে হচ্ছে সেটা একটু দেখাচ্ছি। সাপোজ এখানে বললাম যে লিস্ট, আমার একটা লিস্ট থাকতেছে,
অ্যারে বললাম এখানে আমি ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারি। তো যদি বললাম 1 5 4 7 সামথিং এরকম করে বললাম, এরকম কিছু একটা বললাম, এরকম একটা লিস্ট আছে। ধরেন এটা আপনার যে কোনো লিস্ট, ইন্টিজার বা ফ্লোয়েট বা যে টাইপের হোক স্ট্রিং। সো আমি একটা লিস্ট বানায় রাখছি, মানে অ্যারে আমার এখানে কিছু আইটেম আছে, অনেকগুলো লিস্ট। ওকে, অ্যান্ড দেন এই লিস্টকে আমি এখন ফর ইচ লুপের মাধ্যমে প্রিন্ট করব বা দেখব। আমি নর্মালি এটা যদি এভাবে বলি যে $লিস্ট, সো আমি যদি দেখি সেভ করি তো দেখতে পাচ্ছি অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটা একটা ইরর দেখাচ্ছে আমাকে। মানে এটা একটা অ্যারে, আমি একটা স্ট্রিং। আর একটা বিষয় খেয়াল রাখবেন, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকো যেটাই করবেন, ইকো ইকো মানেই হচ্ছে এটা আমি স্ট্রিংয়ে করতেছি, ওকে স্ট্রিং বানাচ্ছি। তো আমাকে এইটার আইটেমগুলোকে অ্যাক্সেস করার জন্য এইদার আমাকে এই ওয়েতে লিখতে হবে যে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে যে লিস্টের 0 নাম্বারে যেটা আছে সেটা দেখাও, দেখতে পাচ্ছি 1। লিস্টের 4 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা দেখাও, দেখতে পাচ্ছি 7, তাই না? আমি জানি যে অ্যারের ইন্ডেক্সিং কি থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। তাহলে 0 1 2 3 4 5 6 7, 7টা আইটেম আছে। তো আমি যদি বলি 7, তাহলে দেখতে পাচ্ছি সবার শেষে 43 লেখাটা এক্সিকিউট হচ্ছে। আমি যদি বলি এবার 8, সো বলবে এখানে আনডিফাইন্ড অ্যারে কি, মানে এই অ্যারের ইন্ডেক্সটা পায় নাই। আমাদের 8টা আইটেম ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তাহলে 0 থেকে 7 হচ্ছে। তো এটাই আমি চাইলে যে ফর লুপের মাধ্যমে এখন দেখতে পারি, এটা একটু ফর লুপের মাধ্যমে দেখি। ওকে, অ্যান্ড দেন তারপর ফর ইউজ করবো, দেখবো কোনটা বেটার রেজাল্ট দেয় আমাদের, মানে কোনটা দেখতে ভালো বা কোন সিনটেক্সটা বেস্ট এই টাইপের কাজের জন্য। সো বললাম i=0, যেহেতু আমরা জানি আমাদের আইটেম আছে 7টা, তাহলে হচ্ছে 7টা পর্যন্ত প্রিন্ট হবে, i++ হবে। এবং ইকোর জায়গায় এইভাবে এর জায়গায় এবার বললাম যে লিস্টের মধ্যে বললাম যে আমার আই যেটা আছে সেটা দেখাও। ওকে, লিস্টের আই। এবার দেখি, আমি দেখতে পাচ্ছি 4 5 6 7 8 4 3 3 চলে আসলো। কারণ কি, আমরা আই তো ইতিমধ্যে ইটিরেট হচ্ছে না, যেহেতু আই এর মান এই মুহূর্তে 1 আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 1 দেখেন, আমার 1 কিন্তু এক্সিকিউট হয় নাই, কারণ এরর ইন্ডেক্স কি থেকে শুরু হয়, 0 থেকে। আর আমাদের এখানে কি হয়েছে যে লিস্ট 0, লিস্ট আই আই মানে 1, প্রথমে 1 হচ্ছে, তারপর লিস্টের মান 2 বসতেছে, 3 বসতেছে, 4 বসতেছে, 5 বসতেছে, 6 বসতেছে, 7 বসতেছে। কারণ কি, আই প্লাস প্লাস আই এক এক করে বাড়তেছে, তাই না? এই যে এখানে প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট। বাট আমি এটাকে এইভাবে, এই জন্য আমাকে আইটাকে কি বলতে হবে, 0 বলতে হবে। তাহলে কি, একবার 0 এখানে বসতেছে, তাহলে লিস্টের 0টা প্রিন্ট হচ্ছে 1। একবার 1 এর জায়গায় বসতেছে, আবার 4 বসতেছে 1 এর জায়গায়। ইন্ডেক্স 2 এখানে বসতেছে, তাহলে লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 5, এটা ভাবে বসতেছে। তো দেখতে পাচ্ছি এবার 1 4 5 6 7 এভাবে আসতেছে। ওকে, সো আপনি এখানে চাইলে যে কোনো কিছু আদার্স স্ট্রিং টাইপের কিছু বলে রাখতে পারেন, এই যে সব এখানে এক্সিকিউট হবে। সো এটাকে যদি ফর ইচ এর মাধ্যমে করি, এবার সেম ওয়েতে জাস্ট এখানে অন্য এইভাবে আমাকে আর ডিক্লেয়ার করতে হবে না কতগুলো আইটেম আছে, এই যে কন্ডিশনটা দিতে হবে না, প্লাস প্লাস করতে হবে না। জাস্ট এখানে বলবো যে ফর ইচ, আর ফর ইচ বললাম যে $লিস্ট, আমার এখানে লিস্ট যেটা আছে এস বললাম যে আইটেম, জাস্ট এখানে আইটেম বললাম, লিস্ট অ্যাস আইটেম, আপনি যে কোনো কিছু বলতে পারেন। ওকে, সো এখন আমি জাস্ট এখানে ইকো যদি করি আইটেম, দ্যাটস অল। ওকে, আমার এখানে সেম ওয়েতে আইটেমগুলো এক্সিকিউট হবে। বুঝতে পারছেন বিষয়টা? একদম সিম্পল ওয়েতে আমরা করতেছি এটা। এই যে ফর ইচ এর মাধ্যমে দেখেন সেম কাজটা করে ফেললাম, সেভ করছি মানে কি এখানে এক্সিকিউট হয়ে গেছে। সো আমরা ফর লুপ দিয়ে এইভাবে অ্যারের আইটেম ইন্ডেক্স ধরে ধরে কাজ না করে, আমরা ফর ইচ লুপের মাধ্যমে আমরা এই আইটেমগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারি এবং এক্সিকিউট করতে পারি। আই হোপ আমাদের লুপের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। ওকে, দ্যাটস ফাইন। Let's move on to the next topic. And what is our next topic? Our next topic is PHP function. ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার একটা জিনিস আসলো, ফাংশন। তো ফাংশন কি? এ ফাংশন ইজ এ ব্লক অফ স্টেটমেন্ট দেন দ্যাট ক্যান বি ইউজড। সো অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে অনেকগুলো স্টেটমেন্টের একটা ব্লক আর কি, ব্লক অফ স্টেটমেন্ট। তো এইখানে হচ্ছে রিপিটেডলি ইন এ প্রোগ্রাম, ইউজ টু রিপিটেডলি ইন প্রোগ্রাম, মানে একটা জিনিস আমার কোনো একটা কোডকে যদি বারবার ইউজ করার প্রয়োজন হয়, সাপোজ আমার 10 লাইনের কোড আমার একটা প্রজেক্টে, ধরেন আমার একটা প্রজেক্টে 10 বা 100 লাইনের কোড, 100 লাইনের কোড আমার হচ্ছে কি এক্সিকিউট করতে একবার প্রয়োজন হচ্ছে, তো সেক্ষেত্রে আমি ফাংশন না লিখে 100 লাইনের কোড একবার লিখলাম। এখন যদি আমার এমন প্রয়োজন হয় যে যে 100 লাইনের কোডটা আমার আছে, এই 100 লাইনের কোডটা আমাকে আমার প্রতিটা প্রজেক্টের মধ্যে, আমার সাপোজ প্রতিটা ফাইলের মধ্যে ওই 100 লাইনের কোড বারবার লিখতে হচ্ছে। সো ওই 100 লাইনের কোডটাকে আমরা বারবার না লিখে আমি যে কোনো একবার লিখবো সেই কোডটাকে, এবং সেটাকে একটা ফাংশনের ভিতর রাখবো, মানে একটা ব্লকের ভিতর আমি ব্লক করে রাখবো। তো আমি সেই ব্লকের একটা নাম দিব, ধরেন এই ব্লকের যে নেমটা দিব, এই নেমটা দিয়ে আমি সেটাকে যখনই বলবো, সেই নেমটাকে শুধু বলবো, তখন ওই 100 লাইনের কোড সেই নেমের মধ্যে আমার চলে আসবে। নতুন করে আমার প্রতিবারে আর 100 লাইনের কোডটাকে এক্সিকিউট করতে হবে না। ওকে, যেমন বলছি ইট উইল নট এক্সিকিউট অটোমেটিকলি হোয়েন এ পেজ লোড।
সো আমি ফাংশন একটা বানায় রাখছি, মনে করেন একটা বক্সের মধ্যে কিছু একটা কাজ করে রাখছি। তো এই বক্সের বা কন্টেনারের মধ্যে যে জিনিসটা রাখছি, তো সেটাকে আমি যতক্ষণ পর্যন্ত কল না করবো, মানে তাকে না ডাকবো, ততক্ষণ পর্যন্ত সেটার ভিতরে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, সেটা এক্সিকিউট হবে না। যখনই ব্লকটাকে বা কন্টেনারটাকে কল করবো আমি, তাহলে কন্টেনারের ভিতরে যা আছে সবকিছু কি আমি অ্যাক্সেস করতে পারবো আর কি। সো এটাই হচ্ছে ফাংশন। সো ফাংশনের সিনট্যাক্স হচ্ছে একদম সিম্পল, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে পিএইচপির ফাংশন একদম ছোট্ট। ধরেন ফাংশন লিখবো, যে কোনো একটা ফাংশনের নাম দেবো, দেন এখানে ফাংশনটা, ফাংশনের ভিতরে আমার যাবতীয় যা করার প্রয়োজন আমি সেখানে তাই করব। ওকে, সো সিম্পল। সো লেটস গেট স্টার্টেড। ফাংশন, ওকে। হুম, কোথায় ছিল? ও সরি, ইয়েস, ওকে। সো আমি এটা কেটে দিচ্ছি এগুলো। ওকে, সো ফাংশন বলবো, ফাংশন ইন পিএসপি, সিম্পল। ওকে, সো বললাম যে এখানে ফাংশন নামক কি দিতে হবে আমার একটি কিওয়ার্ড, এটা বলতে হচ্ছে কিওয়ার্ড, মানে কিওয়ার্ড বলতে সংরক্ষিত ওয়ার্ড যেগুলো আছে প্রোগ্রামিং, সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমরা ওই যে স্পেসিফিক পারপাসে সেই কিওয়ার্ডটার কাজ সেই পারপাসে আমরা ইউজ করতে পারবো। আমরা সেটাকে আমাদের মতো করে নিজের আবার সেইটাকে রিপিট করে, মানে সাপোজ ফাংশন লেখাটাকে ফাংশনের কাজে ইউজ করতে হবে। আমি এখন যদি বললাম যে ফাংশন ইকুয়াল টু বললাম 10, এটা কিন্তু হবে না, কারণ এটা ইউজ, মানে এটা প্রোগ্রামেটিক্যালি ডিফাইন করা আছে শুধুমাত্র ফাংশনের জন্য। তো সাপোজ ফাংশনের সিনট্যাক্স কি, ফাংশন লেখাটা লিখতে হবে, তারপর যে কোনো একটা নাম দিতে হবে। সাপোজ বললাম যে মাই ফান, ফাংশনের নাম কি বললাম, মাই ফান, একটা প্যারেন্থেসিস দিলাম মানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কার্লি ব্রেস দিলাম মানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো প্যারেন্থেসিস এবং কার্লি ব্রেস দেওয়ার পরে এই যে কোলন দিয়ে ভয়েড লেখাটা আসছে, এটা আপাতত স্কিপ করেন, এটা আমার এই যে এডিটরের কারণে সাজেশনে এখানে শো করতেছে, বাট এটা কিন্তু দেখেন লিখে না, এটা সিলেক্ট করতে পারবেন না আপনি। ওকে, ফাইন। সো এখানে বললাম যে ইকো করতেছি দিস ইজ মাই ফাংশন। ওকে, সেভ করলাম। এখন দেখতেছি আমার এটা কিন্তু আমার ফাংশন কিন্তু লিখে লিখে রাখছি, বাট এর ভিতরে রিকোটা এক্সিকিউট হচ্ছে না। এই যে একটু আগে বললাম ফাংশনটা বা এখানে 1000 লাইন অফ কোড আপনি লিখে রাখতে পারেন, কোনো একটা প্রোগ্রাম করে রাখতে পারেন, কোনো একটা ফাংশন করে রাখলেন, সেটাকে যতক্ষণ না আপনি কল করবেন, যতক্ষণ না তাকে না ডাকবেন, ততক্ষণ পর্যন্ত সে সাড়া দেবে না বা রেসপন্স করবে না। সো আমি এখন এবার ডাকে একে কল করবো। কেমনে কল করবো? সেম ফাংশনের নামটা লিখবে, একটা প্যারেন্থেসিস দিয়ে সেমিকোলন দেবো, সেভ করবো, আমার এই যে ফাংশনটা কল হয়ে গেল। তো আমি যতবার, আমার মনে করেন এখানে 100 লাইনের কোড আছে, যতবার একে কল করব এইভাবে আমার এইখানে মনে করেন 1000 লাইন অফ কোড সেটা এক্সিকিউট হবে প্রতিবারই। আমাকে আর বারবার আর নতুন করে এই আমার এই যে ইকো 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 করতে হচ্ছে না। এখন আমি শুধু একটা লাইন দিয়ে দেখালাম, এখানে মনে করেন 1000 অফ লাইন যদি থাকে আপনার, এবং এটাকে যদি 100 লাইনকে যদি শুধু মাই ফান লিখেই এক্সিকিউট করে ফেলতে পারেন, তাহলে কি আমার ওই যে কোড অনেক কম লিখতে হচ্ছে। ফাংশনটা কি, এই ফাংশনটা হচ্ছে এই মূলত, ধরেন আপাতত কনসেপ্টটা রাখেন যে আমাদের বড় বড় কাজ বারবার করার প্রয়োজন হলে আমরা ফাংশন দিয়ে করে রাখি, সেটাকে আমরা আমাদের মতো রিপিট করি। তো এখন আসি ফাংশন নিয়ে একটু ডিটেলসে। ফাংশনের প্যারামিটার কাকে বলে, আর্গুমেন্ট কাকে বলে, রিটার্ন টাইপ কাকে বলে, এগুলো আমরা একটু দেখবো। সো লেটস গেট স্টার্টেড। সো সাপোজ মনে করেন হচ্ছে সেম, অবশ্যই সেটাই রাখতেছি না, সেম জিনিসটা রাখতেছি। জাস্ট জাস্ট লেট মি ব্যাক। ওকে, সো প্রথমে শিখি আমরা প্যারামিটার কারে বলে। প্যারামিটার হচ্ছে ফাংশনটা লিখলেন, লেখার পর প্যারেন্থেসিসের ভিতরে এই যে আপনি যেই ইয়াগুলো দিবেন, যেই ভেরিয়েবলগুলো লিখবেন, সেগুলোকে বলা হচ্ছে একটা করে প্যারামিটার। সো এটাকে বলি যে, বললাম হচ্ছে কি, সাপোজ এখানে বললাম যে এক্স ওয়াই জেড বা সামথিং। ওকে, অ্যান্ড দেন সেটাকে আমরা কি করতে পারবো, এখানে সাপোজ আমি এই প্যারামিটার হিসেবে কিছু একটা দিয়ে রাখলাম। তো এই প্যারামিটারটাকে কি আমি এখানে একটা ভ্যালু পাস করতে হবে, যাকে বলা হয় আর্গুমেন্ট পাস করা। ওকে, সো সাপোজ এখানে বললাম যে নাম ওয়ান বা নাম্বার ওয়ান, কমা দিয়ে বললাম ডলার সাইন, আবার বললাম নাম টু। তো এখানে নাম ওয়ান এবং নাম টু যে ইউজ করলাম, ইউজ করার কারণে কি, এই যে এই ফাংশনটা যেটা আছে, এই ফাংশনটা আমার এক্সপেক্ট করতেছে দুটো আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি মানে প্যারামিটার, ধরে রাখেন প্যারামিটার আর্গুমেন্ট সেম জিনিস, বাট এই যে এইখানে যেটা লিখি এটা হচ্ছে প্যারামিটার, আর যখন কল করে সেখানে কিছু পাস করবো সেটা হচ্ছে আর্গুমেন্ট পাস করা। ওকে, সো এই যে এখানে দুটো প্যারামিটার নিছি, এখন জাস্ট যদি আমি বলি মাই ফান, আমার এখানে ইরোর দেখাবে। এই যে একটা ইরোর চলে আসছে, এক্সপেক্টেড টু আর্গুমেন্ট, আমার দুইটা আর্গুমেন্ট চাচ্ছে। কারণ কি, এই ফাংশনের ভিতর আমরা প্যারেন্থেসিসের ভিতর বলে রাখছি নাম ওয়ান নাম টু, তার মানে হচ্ছে কি, এই ফাংশনটা যখন আমরা কল করব তোমাকে এখানে দুইটা জিনিস তোমাকে দিতেই হবে। যেহেতু দুটো আমি প্যারামিটার নিয়ে রাখছি, তাহলে দুটো জিনিস, যদি একটা নিয়ে রাখতাম তাহলে আমাকে একটা পাস করতে হতো। দেখেন কি বলতেছে এবার, এক্সপেক্টেড ওয়ান আর্গুমেন্ট, তার মানে আমার যেহেতু একটা চাচ্ছে একটাই পাস করি, জাস্ট এখানে বললাম যে 20, জাস্ট এখানে 20 বললাম বা সামথিং। সো এই যে নাম টুটা কিন্তু অটোমেটিক চলে আসছে এডিটর অ্যাসোসিয়েশনের কারণে, স্কিপ দিস। ওকে,
তো মাই ফানের ভিতর জাস্ট 20 বললাম, সেভ করি। এবার দেখতে পাচ্ছি দিস ইজ মাই ফাংশন এক্সিকিউট হচ্ছে। তো এই যে এটার কাজ কি হলো, আমি আমার এই ফাংশনের আমার একটা প্যারামিটার আর্গুমেন্ট পাস করলাম, এই আর্গুমেন্টটা এই প্যারামিটার রিসিভ করলো, নাম টু প্যারামিটারটা রিসিভ করে এই আমার ফাংশনের ভিতরে আমি চাইলে সেটাকে এখন ইউজ করতে পারবো। জাস্ট এখানে ইউজ করি নর্মালি, এখানে বললাম যে জাস্ট বললাম যে জাস্ট ডিরেক্টলি বলে দিচ্ছি যে ডলার সাইন নাম টু, ওকে, জাস্ট নাম টু বলে দিলাম, সেভ করি। এবার দেখতে পাচ্ছি দিস ইজ মাই ফাংশন 20, মানে আমি যতবার এখানে যতবার আমি যা যা লিখবো, এখানে বললাম যে 30, এখানে বললাম যে 200, এখানে বললাম যে 500, যতবার বললাম দেখেন এই যে 220, তারপরে যে 30, তারপর 20, 200, 500, মানে বারবার কি চেঞ্জ হচ্ছে। তো এরকম আমার অনেক যখন কাজ হবে যে ফাংশনের স্ট্রাকচার বা কোডগুলো সেম থাকবে, বাট আমি এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিব, আমাকে বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন বা বিভিন্ন রকমভাবে আমাকে একটা রেজাল্ট দিবে আর কি, ধরে রাখেন। সো সাপোজ আমি এটার জন্য আমি দুটো সংখ্যার বা তিনটি সংখ্যার দুটি সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করার একটা কি মনে করেন প্রোগ্রাম বানিয়ে ফেলি বা একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলি ছোট্ট, ওকে। সো আমি এখানে জাস্ট বললাম যে ফাংশন ক্যাল বা ক্যালকুলেটর যা ইচ্ছে তাই দিলাম মাই ক্যালকুলেটর বা আমার সাপোজ আমার ক্যালকুলেটর বললাম। সো সাপোজ আমি এখানে এক্সপেক্ট করতেছি দুটো প্যারামিটার, এক্স দিলাম একটা, ওয়াই দিলাম, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ইটস আপ টু ইউ, এক্স ওয়াই এ বি সি ডি জেড। সো এই ফাংশনটা কি আমার ক্যালকুলেটরটা দুটো ভ্যালু এক্সপেক্ট করতেছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। জাস্ট আমি এখানে ইকো করতেছি, আমি এইভাবে বললাম যে জাস্ট এখানে ইকো করে বললাম যে আমার এখানে এটা এক্স আর ওয়াইটা জাস্ট প্রিন্ট করবে। তো আমি যেহেতু ফাংশনটাকে এখন বন্ধ কল করি নাই, সেই জন্য কি আমি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখানে যা কিছু লিখছি। তো আমি জাস্ট এখানে বললাম যে আমার ক্যালকুলেটর বললাম, তো আমাকে অবশ্যই দুইটা কি ভ্যালু পাস করতে হবে এখানে, যেহেতু সরি আর্গুমেন্ট পাস করতে হবে। সো আমার ক্যালকুলেটর লিখলাম, লেখার পর যদি আমার এখানে প্যারামিটার দিয়ে রাখি, যে কটা প্যারামিটার দেখবো সেই কটা আমাকে কি আর্গুমেন্ট পাস করতে হবে। সো একটা বললাম 10 আর একটা বললাম হচ্ছে 20, সেভ করি। তো দেখতে পাচ্ছি আমার এখানে এক্স, এখানে হচ্ছে 10, 20 আমার এখানে প্রিন্ট হয়ে গেল। আমার ক্যালকুলেটর যদি আবার বলি আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে বললাম যে 100, এখানে বললাম কি 200, সেভ করি। সো দেখেন এর পাশে 100 এবং 200 চলে আসলো। তার মানে আমি যতবার নতুন করে আমার ফাংশনটাকে কল করতেছি, আমি ফাংশনটাকে ডাকতেছি, ততবারই আমার এখানে নতুন নতুন ভ্যালু দিচ্ছি এবং নতুন নতুন ভ্যালুগুলো এসে ইকো করতেছে। তো এই জায়গায় এবার ইকোর পরিবর্তে আমি সাপোজ যে আমার যোগ বিয়োগ গুণ ভাগের ক্যালকুলেশনটা করে ফেলি। তো সাপোজ এখানে ইকো বললাম, জাস্ট ইকো বললাম যে সাম ইজ আমার হচ্ছে এখানে আমি করে ফেলতেছি ডিরেক্ট যে এক্স প্লাস ওয়াই বললাম। তার মানে এক্স এবং ওয়াই ভ্যালুটা রিসিভ করবে, এটা করতে পারতেছে না না প্লাস। আচ্ছা আমি আলাদাভাবে এখানে আগে করতেছি, তাহলে সবগুলো ভ্যালু এখানে দিয়ে দিই আগে। সো এখানে বললাম যে ডলার সেন সাম ইকুয়াল টু বললাম যে ডলার সেন এক্স প্লাস ডলার সেন ওয়াই, মানে এই যে উপরে যে নাম দিছি সেই নামে এখানে বসাই দিলাম, ওকে। তাহলে এক্স এবং ওয়াই এর ভিতর সাম চলে আসলো, যোগ আমি বললাম চারটা করে দিচ্ছি এখানে সাম, সাব বিয়োগ করতেছি এখানে এক্স মাইনাস ওয়াই, মাল্টিপ্লিকেশন করতেছি, মিউয়াল দিয়ে রাখলাম শুধু মাল্টিপ্লিকেশন এক্স ইন্টু ওয়াই, আর ডিভিশন বা ভাগ করতেছি, ধরেন ডিভিশন বা ভাগ, এই যে এখানে বললাম যে ভাগ। তো এখানে যে সাম সাব মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো বলে রাখলাম। এখন আমি এইখানে বললাম যে আলাদা আলাদা করে দেখেন এক্স প্লাস ওয়াই, তাহলে 10 প্লাস 20 30 এখানে চলে আসবে, 10 মাইনাস 20 এখানে কত চলে আসবে, -10 চলে আসবে। এই এক্স ইন্টু ওয়াই, তার মানে কি এক্স এর মান হচ্ছে 10 20, তাহলে হচ্ছে কি 200 চলে আসবে, এক্স ডিভাইডেড ওয়াই 10 20 মনে করেন সামথিং 0 পয়েন্ট চলে আসবে। তো এইভাবে চলে আসার পর আমি এটাকে দেখেন ওই এই ভ্যালুটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম এবং এখানে প্রিন্ট করলাম সাম ইজ ডলার সাইন সাম, কমা দিয়ে রাখলাম, সাবস্ট্রিকশন ইজ ডলার সাইন, মানে যে সাবের ভ্যালুটা চলে আসবে এখানে। কনকেটেনেশন কীভাবে করতে হয় এগুলো তো বলে রাখছি আমি। তারপর হচ্ছে অ্যামিউয়াল মাল্টি ইজ মাল্টিপ্লিকেশন করবো সাপোজ এখানে ডলার সাইন সরি ডলার সাইন মাল্ট অ্যামিউয়াল, অ্যান্ড দেন আবার বললাম যে ডিভিশন ইজ ডলার সেন্ট ডিভি ডিভি, ওকে। সবশেষে একটা ব্রেক দিয়ে দিচ্ছি, মানে এরপরে আবার যতগুলো আসবে আমার ফাংশনটা কল হবে। এবার দেখেন ইকো করলাম, সেমিকোলন দিতে হবে অবশ্যই শেষে, স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন ইউজ করতে হবে, ওকে। ফাইন্ড তো সাম ইজ 30, সাব ইজ 10, মাল্টিপ্লিকেশন ইজ 200, ডিভিশন ইজ 0.5।
পরে দিছি 100 এবং 200, আবার দেখেন এই যে সাম ইজ 30 সবগুলো করতেছে। এখন যতবার আমি এখানে ভ্যালু দিব নতুন নতুন করে, আমাকে দেখেন প্রতিবার এই 5টা লাইন করতে হচ্ছে না। আমার ক্যালকুলেটরে যতবারই আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি, তো সে ততবার কি সে আমার একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। 500 বললাম, এখানে বললাম যে 5000 বললাম, এখানে বললাম যে সাপোজ হচ্ছে 100 বললাম। তো সেভ করে দেখেন এই যে প্রতিবারই আমার ক্যালকুলেট করতেছে সাম সাপ এগুলোর। তো এখানে এবার বললাম যে দ্য ভ্যালু ইজ ডলার সাইন, এখানে বললাম এক্স, আবার বললাম সরি সরি সরি, আগে আমার প্যারেন্থেসিস দিতে হবে, এক্স, সরি এক্স বললাম, অ্যান্ড কমা ওয়াই দিয়ে কি কাজ করবে, মেবি নট, নো কাজ করে না, সেপারেট বলতে হবে এক্স, এখানে বললাম যে ডলার সাইন ওয়াই। এবার দেখি এই যে দ্য ভ্যালু ইজ 10 20, এই যে দ্য ভ্যালু ইজ 10 20, সাম ইজ 30 এটার, অ্যান্ড 10 100 এর সামথিং এটা। সো আই হোপ এবার ফাংশনটা আপনারা বুঝতে পারছেন। কারণ ফাংশনের টাইপ আছে, আমি চাইলে ফাংশনের টাইপ ডিফাইন করতে পারি, আমি বলতে পারি ইন্টিজার, ফ্লোট, ডাবল, এটা কোন টাইপের। সো জাস্ট এখানে আমি এটা কমান্ড আউট করতেছি, কমান্ড আউট করে এবার শিখবো আমরা কি ফাংশনের টাইপ। ওকে, সো ফাংশনের কি, যেমন আমরা ইন্টিজার শিখছিলাম, ফ্লোট শিখছিলাম, তারপর হচ্ছে কি বা বুলিয়ান টাইপের শিখছিলাম। সো এগুলোর পরিবর্তে আমরা কি রিটার্ন টাইপের কোনো কিছু ইউজ করতে পারি, মানে কি কোনো কিছু রিটার্ন করবে। ওকে, সো এটা একদম সিম্পল, জাস্ট করে ফেলে আমরা এটা দিয়ে দেখাবো কি, জাস্ট সিম্পল বলি। আমি ওই ক্যালকুলেটর ধরেন, ক্যালকুলেটর দিলাম হচ্ছে মাই সাম নামে আরেকটা ছোট্ট খালি যোগ করার ক্যালকুলেটর বানাচ্ছি। অ্যান্ড এইখানে বললাম যে দুটো প্যারামিটার নিচ্ছি, বললাম যে এ বি, এতক্ষণ এক্স ওয়াই দিছিলাম, এবার এ বি দিলাম। অ্যান্ড দেন এখানে জাস্ট এখানে বললাম যে রিটার্ন, আর ই টি ইউ আর এন রিটার্ন ডলার সাইন এ প্লাস ডলার সাইন বি। তার মানে এ আর বি এর যে যোগফলটা আছে, আমরা টাইপ এখানে দেখতেছি না, আমরা জাস্ট শুধু রিটার্ন করতেছি, এখানে মিক্স টাইপে দেখাচ্ছে। সো এ আর ভ্যালু যেটা আছে এটাকে সাম করে দিচ্ছে। আমি এখানে এবার মাই সাম যদি করি, মাই সাম করলাম, এখানে দুটো ভ্যালু দিচ্ছি, তাহলে 30 আর 10 দিলাম। সো আমার এখানে সেভ করি, আমি 30 10-এর রেজাল্ট দেখতে পাচ্ছি না। দেখেন মাই সাম, আমি ফাংশনটাকে কল করছি, কল করার পরও কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না। কারণ কি, আমি কিন্তু কোনো ইকো বা প্রিন্ট করি নাই। এবার যে কাজটা করছি, রিটার্ন করে রাখছি, আমি জাস্ট রিটার্ন করে দিছি। মাই সামকে যখনই কল করবে এর ভ্যালুটা দিয়ে দিবে। এটাকে আমাকে কি করতে হবে তাহলে, এই রেজাল্টটাকে আমার সামের রেজাল্টটাকে স্টোর করতে হবে আগে আমাকে, তারপরে এখানে ইকো করতে পারবো আমি, অথবা ডিরেক্ট মাই সামকে ইকো করে দিব। সো এটা কি হচ্ছে, মাই সামের ভিতর ভ্যালুটা জমা হয়ে আছে, রিটার্নের যে ভ্যালুটা দিচ্ছি সেটা জমা হয়ে আছে, বাট আমি কিন্তু এখানে কোনো কিছু কি করি নাই, আমি এখানে কোনো কিছু কি প্রিন্ট করি নাই বা ইকো করি নাই। তো এই মাই সামকে বললাম যে ডলার সাইন রেজাল্টে রাখলাম, রেজাল্ট ইকুয়াল টু মাই সাম, অ্যান্ড দেন এখানে যদি বলি ইকো ডলার সাইন রেজাল্ট, তো এইবার আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি, এই যে 40। আই হোপ আপনারা এই ফাংশনের বিষয়টা বুঝতে পারছেন, রাইট? সো ফাংশনের আমরা প্যারামিটার ছাড়া কীভাবে ফাংশন করতে হয়, প্যারামিটার কীভাবে পাস করতে হয়, প্যারামিটারের ভ্যালুগুলো কীভাবে ইউজ করতে হয়, অ্যান্ড দেন তারপর কী ছিল, আমি ফাংশনকে কি কেমনি রিটার্ন টাইপের ফাংশন করতে হয়, সবগুলো আই হোপ আমরা বুঝতে পারছি। ওকে, fine, that's perfectly fine. Now let's move on to the next topic, and our next topic is what, array and storage. তো আমরা জাস্ট শুধু দুটো দিয়ে রাখবো অ্যারের আমরা, তারপরে ফ্রম হ্যান্ডলিং পার্ট আজকে বা নেক্সট ডে দেখবো আমরা। যে জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছি কই ইন্ডেক্সড অ্যারে, ইন্ডেক্সিং আকারে অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারে, কি ভ্যালু পেয়ার আকারে যে অ্যারেগুলো আছে সেগুলো অ্যারে। সো অ্যারের এক্সাম্পল আমরা ইতিপূর্বে দেখে ফেলছি, তাই না? জাস্ট আবার এখানে দিচ্ছি। তো সাপোজ এখানে, ওকে ফাইন্ড, এখানে বললাম যে অ্যারে, ওকে। সো সাপোজ এখানে দিলাম যে এ আর আর, যা যে কোনো নামে আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি। তো আমরা নর্মালি এখানে অ্যারে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? কোনো একটা ভ্যালু দিতে পারি এইভাবে, সরি, এইভাবে কোনো ভ্যালু পাস করতে পারি, তাই না? সো অ্যারেকে আমরা কি এইভাবেও লিখতে পারি, অথবা আবার চাইলে আমি এইভাবে, যদি আমার মন না চায় আমি চাইলে এইভাবে লিখতে পারি, সাইন্ড অ্যারে, অ্যান্ড দেন এখানে ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেম জিনিসগুলো লিখতে পারি আমি। ওকে, সো অ্যারেকে আমরা এই দুইভাবে লিখতে পারি, নর্মালি অ্যারেগুলোকে অ্যারে দিয়ে বা এইভাবে লিখতে পারি। আমি জাস্ট এটাকে কি ফর স্লুপের মাধ্যমে কি করতাম, প্রিন্ট করতাম। ওকে, আচ্ছা, অ্যারে এস এ, জাস্ট এখানে এ নামে ধরলাম, তাই না? অ্যান্ড দেন এখানে ইকো করলাম ডলার সাইন এ। ওকে,
সো আমরা জানি যে এইভাবে ইকো করলে আমার এর ভ্যালুগুলো কি প্রিন্ট হয়ে যাবে, তাই না? বুম, এই যে 2121 কি 212133 এইভাবে চলে আসলো। আমি ব্রেক দিয়ে দিয়ে ব্রেক করে লিখতে পারি, তাই না? সো আমি এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এই উম, এটা হচ্ছে কি নর্মাল অ্যারে, এভাবে তো ফর লুপ দিয়েও করতে পারি, ফর ইচ লুপ দিয়ে অ্যাক্সেস করতে পারি, হোয়াইল লুপ দিয়ে একটা একটা করে আইটেমকে অ্যাক্সেস করতে পারি। আমি চাইলে আবার অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে কি ভ্যালু পেয়ার আকারে অ্যারোগুলোকে কি করতে পারি, স্টোর করতে পারি বা ইন্ডেক্স করতে পারি। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। লুক লাইক এই অবজেক্টের মতো কাজ করবে। ধরেন যে সাপোজ অ্যারের ভিতরে যে আপাতত আমাদের কেমনে কাজ করতেছে ইন্ডেক্স আকারে, তাই না? ইন্ডেক্সিং অ্যারে 0 1 2 3 4 এইভাবে না লিখে আমরা এগুলোকে কি করতে পারি, আমরা চাইলে এগুলোকে কি ভ্যালু পেয়ার আকারেও লিখতে পারি। কেমনে এটা একটু দেখি। সো সাপোজ হচ্ছে জাস্ট এখানে বলে রাখতেছি পার্সন ওয়ান। হ্যাঁ, একটা পার্সন নিচ্ছি, পার্সন ওয়ান ইকুয়াল টু, এখানে বলতেছি যে এখানে এবার কি বাম পাশে হচ্ছে কি, ডান পাশে হচ্ছে কি ভ্যালু। একটা কি বললাম যে নেম, নেম দিয়ে বললাম যে এখানে বললাম যে এবিএস শাকিল। ওকে, কমা, এখানে কিন্তু কমা দিতে হবে আমাকে একটার জন্য। তারপর বললাম যে তার ইমেলটা কি, ইমেল কোলন। দেখেন এভাবে কিভাবে অ্যারোটা দিচ্ছি, ইকুয়াল সাইন দিচ্ছি, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আহ, কি বলে, ইকুয়াল সাইন দেওয়ার পরে যে এভাবে দিচ্ছি, তার মানে অ্যারোটা চলে আসতেছে। অর্থাৎ আপনাকে ইকুয়াল সাইন দিবেন, তারপরে হচ্ছে গ্রেটার দেন দিবেন। তো ইকুয়াল সাইন গ্রেটার দেন একসাথে দিলে আমার এভাবে হচ্ছে, আমাদের ইমেল বললাম যে abs@ps শাকিল শাকিল.com। ওকে, এভাবে দিতে পারি। অ্যান্ড তারপরে আমি চাইলে আবার এখানে মানে দিতে পারি যে আমার এজ কত, সাপোজ সাপোজ এখানে বললাম যে ফেভারিট নাম্বার বললাম। তো এখানে বললেন আমার এতক্ষণ কি নিচ্ছি আমি, স্ট্রিং টাইপের নিচ্ছি, এভাবে 20 বলে রাখলাম সাপোজ। তো আমি যে ইন্টিজার টাইপের নিতে পারি। তারপর বললাম যে তুমি এগ্রি কিনা, জাস্ট কোন একটা বিষয়ে এখানে এগ্রি কিনা, জাস্ট এখানে বললাম যে ফলস। তো এইভাবে আমরা কি যে আমি কিগুলোকে সবসময় খেয়াল রাখবেন, কিগুলোকে আপনি স্ট্রিং আকারেই লিখবেন, মানে একটা কোটেশন দিয়ে লিখবেন। আর ডান পাশে যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো আপনার ইচ্ছা মতো ইন্টিজার টাইপের, ফ্লুয়েড টাইপের বা বুলিয়ান টাইপের বা নাল, যে কোনো কিছু নিতে পারেন। ওকে, এখন এটাকে আমি হচ্ছে সেভ করলাম। আমি জানি কোনো কিছু দেখতে পাবো না আউটপুট। এটাকে আমি চাইলে যে ফর ইচ লুপের মাধ্যমেও নিতে পারি, ফর লুপ বা ফর ইসের মাধ্যমে নিতে পারি, যে পার্সন ওয়ান এস পার্সন, অ্যান্ড দেন এভাবে বলতে পারি কি ভ্যালু। অথবা সো কি ভ্যালুটাকে দেওয়ার জন্য এইখানে আমি জাস্ট এইভাবে যে কোনো নামে দিতে পারি। আমি কি দিলাম, ইকুয়াল টু দিলাম, যে কিটাকে কি নামে রাখলাম আর ভ্যালুটাকে হচ্ছে কি ভ্যালে নামে রাখলাম। কি এবং ভ্যালু পেয়ার এভাবে দিতে পারি। মানে পার্সন ওয়ানটারে আমি এখন কি ভ্যালু পেয়ার আকারে নিব, এই ডিটেলসগুলো বের করব। সো এই সেম ওয়েতে আমি এখানে বলবো এবার পার্সন ওয়ান, তারপর বললাম যে কি ভ্যালু, এটাকে আমি ইকো করে দিচ্ছি, ইকো। আর সেভ করি। তো দেখতে পাবো যে এবি আছে 1 2 3 এরকম করে চলে আসছে। মানে এটার কি এবং ভ্যালু আকারে আমি চাইলে কোনো কিছু কি যে কোনো সময় প্রিন্ট করতে পারি। ওকে, জাস্ট এইভাবে বলে না দিলে এটার কি ইকুয়াল টু ভ্যালু না, আমি ডিরেক্ট হচ্ছে কিগুলো বলতেছি এভাবে। এটা তো ডাইরেক্ট আমি ইয়া করতে ফেলতেছি, কিগুলো ডিরেক্ট বললাম, কি বললাম ভ্যালু বললাম। সেভ করি, তো দেখতে পাচ্ছি সেভ সেপারেট সেপারেট করি, তাই না? ইকো কি, তারপর এখানে ডট, আমি যে কোনো ওয়েতে করতে পারি ডট, এখানে বললাম যে ভ্যালু ডট ভ্যালড, সেভ করি। যে কি নেম ভ্যালু এবেস সাইকেল এভাবে চলে আসছে। আমি একটা ব্রেক ট্যাগ দিই পাশে আরো, সরি, জাস্ট ইউজ এ ব্রেক ট্যাগ ইন হেয়ার পিআর। এটা অবশ্যই কোটেশন টাইপ আসে আমার। ওকে, হোয়াটস গোয়িং রং, হাই হোয়াটস হ্যাপেন্ড। ওকে, দিলাম কি নেম ভ্যালু এবেস সাইকেল আসছে এভাবে, একটু স্পেস দেই। তো আমি চাইলে যে কি ভ্যালু এভাবে পিক করতে পারি, নেম এভাবে, ইমেল এভাবে, এইভাবে আমরা কি এক্সিকিউট করতে পারি। এটা দেখালাম কি ভ্যালু দুটোকে একসাথে প্রিন্ট করতে হয়। So আমি অথবা চাইলে এইভাবে বলতে পারি যে বললাম যে ইকো, বললাম যে পার্সন ওয়ানের যে নেমটা আছে সেই নেমটা আমাকে বলো। সো দেখতে পাবো শুধু নেমটা এখানে যে বেস সাইকেল চলে আসলো। আমি চাচ্ছি যে পার্সন ওয়ানের কি আছে, এই এগ্রি বা ডিসএগ্রি কি সেখানে বলবে। সেখানে জিরো বলতেছে, এখানে ট্রু বললে ওয়ান দেখাবে, আদারওয়াইজ এই যে ওয়ান দেখাচ্ছে, আদারওয়াইজ কোনো কিছু দেখাবে না ফলস হলে। ওকে,
ফেভারিট নাম্বার যদি বলি তাহলে ফেভারিট নাম্বারটা দেখতে পাচ্ছি, ফেভারিট নাম্বার, সেভ করি, এই যে 20 এইভাবে চলে আসলো। সো আমি চাইলে এইভাবে কি ভ্যালু অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরও আছে অনেক কিছু ডিটেলস অ্যারে নিয়ে, এতটুকুই বললাম। ওকে, অ্যারের আইটেম, অ্যাড, রিমুভ, পোস্ট, আপডেট, এগুলো আমরা পরবর্তীতে আপনি দেখে নিন। বাট আমি চাইলে যদি ইন ডিটেলস কোনো কোর্স লঞ্চ করি তো সেক্ষেত্রে আমরা দেখবো, যেহেতু ক্র্যাশ কোর্স তো সেক্ষেত্রে এত ডিটেলসে বলতেছি না। ওকে, and now let's move on to the PHP super global. তো পিএইচপি সুপার গ্লোবাল জিনিসটা কি, অ্যাকচুয়ালি আমাদের সার্ভার রিলেটেড যে কাজগুলো আছে, রিকোয়েস্ট ফর্মের রিকোয়েস্ট হ্যান্ডেলিং, পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট, এই যে বিষয়গুলো আছে, তো এটার জন্য পিএইচপি সুপার গ্লোবাল গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা আপনি যত ভালো বুঝবেন তত হচ্ছে কি আপনি অ্যাডভান্স কিছু নিয়ে কাজ করতে পারবেন। তো গ্লোবাল কি, ইউজ টু অ্যাক্সেস গ্লোবাল ভেরিয়েবল ফ্রম এনিওয়্যার। সো আমরা তো জানি লোকাল আর গ্লোবালের বিষয়টা, তাই না? লোকাল ভেরিয়েবল কি, মানে লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ। গ্লোবাল আমাদের কি ডিফাইন করে দিতে হয়, আর লোকালটাকে কি করতে হয়, লোকালটা আমরা কোনো কিছুর ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি না। সিম্পল একটা এক্সাম্পল দেখাচ্ছি, সিম্পল, খুবই সিম্পল একটা এক্সাম্পল দেখাবো। ওকে, নিচে আসতেছে একটু। সো জাস্ট এখানে বলতেছি, ওকে, লেটস এখানে এক্স ইকুয়াল টু বলে রাখলাম হচ্ছে 10। আমি জাস্ট নর্মালি এটা ইকুই করতে পারছি, তাই না? ইকুই যদি বলি আমি এখানে ডলার এক্স, তো আমার এখানে 10 দেখতে পাচ্ছি, তাই না? 10। এখন আমি জাস্ট এটাকে যদি বলি, এইভাবে যদি বলি যে এটাকে ইফের ভিতরে যদি এক্সিকিউট করতে চাই, ইফ ট্রু, জাস্ট এখানে একটা কন্ডিশন ট্রু বলে রাখলাম, এটাকে অন্য একটা ব্লকে চলে আসলাম। এবার যদি ইকো করি এক্স, আচ্ছা সরি, এটা গ্লোবালি চলে আসছে না, এক্সটাকে ডিফাইন করতেছি এখানে, এখানে একটু বাইরে থেকে যদি কল করি ইকো ডলার সাইন এক্স, আই এম সরি, কি উল্টাপাল্টা বলতেছি। আচ্ছা ইফ, আচ্ছা ফাংশনের ভিতর মেবি কাজ করবে না, ইফের ভিতর তো এটা গ্লোবালটা কাজ করে, তাই না? সো নর্মালি আমরা, আচ্ছা এটা ফাংশন, এটা তো আমার ইফ ব্লকের ভিতর কাজ করবে না, আমার হচ্ছে কি যে ফাংশনের মধ্যে এটা, মানে যে এটা তো লোকাল স্কোপই আছে, ইফও তো আমাদের কোনো প্রকার আলাদা ব্লক না, ইফও সেম ব্লক, তাই না? সো এটা ফাংশনের মধ্যে দেখাই। সেখানে সাপোজ এখানে এক্স, এক্স ইকুয়াল টু বলে রাখলাম হচ্ছে 10, সেম হয়তো আমি একটা ফাংশন নিচ্ছি, দিলাম মাই ফান, এখানে যদি বলি আমি এবার এখানে যে ইকো, ইকো বললাম ডলার সাইন এক্স, তো এবার যদি দেখি, সেভ করি, এই ফাংশনটাকে কল করি মাই ফান। সো আমার দেখেন এখানে এডিটর বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স। দেখেন আমি এক্স নামে একটা ভেরিয়েবল ডিফাইন করে রাখছি, বাট আমার ফাংশনের ভিতরে এটা কি আমাদের, এটা হচ্ছে লোকাল, ফাংশনের লোকাল স্কোপ হচ্ছে এটা, আর এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এইটা দেখেন আমি যদি অ্যাক্সেস করতে চাই আমার একটা এরর দেখাচ্ছে। তো এইটাকে আমি চাইলে যে গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, রাইট? সো আমি এখানে যদি বলে দিই জি এল ও বি এল গ্লোবাল, আগে এটা গ্লোবাল করে নিয়ে 2 লাইনে লিখতে হয়, অথবা আদারওয়াইজ আপনি ডিরেক্টলি এইভাবে গ্লোবাল বলতে পারেন যে ডলার সাইন আন্ডার জি এল ও বি এল এস গ্লোবালস। এইবার যদি বলি যে গ্লোবাল এক্স, গ্লোবালটাকে জাস্ট, সরি এবার আমাকে বলতে হবে যে গ্লোবাল নামে একটা এক্স আছে, সেটাকে গ্লোবাল করে দিয়ে দেখি যেখানে 10 আসছে এবার। ওকে, সো যে কোনো কিছুকে সাপোজ আমি যে গ্লোবালি চাচ্ছেন আপনি ফোর্সফুলি সেটাকে অ্যাক্সেস করতে, যে এক্স এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, আমি চাইলে লোকাল ভেরিয়েবলটাকে জোরপূর্বক আমি কি গ্লোবালে কনভার্ট করে সেই ভ্যালুটাকে দেখতে পাচ্ছি যে গ্লোবাল এক্স, মানে আমার এখানে যত প্রকার ইয়ে আছে ফাইল আছে, এই মানে এই ফাইল থেকে আমি, তুমি দেখো এক্স নামে কোনো যদি ভেরিয়েবল থাকে সেই ভেরিয়েবলের ভ্যালুটা তুমি আমাকে দেখাও, ফোর্সফুলি বলতেছি গ্লোবালি ভাবে, এটাকে গ্লোবাল করে আমি এটাকে করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা, মানে গ্লোবালি অ্যাক্সেসেবল, গ্লোবাল ডলার সাইন গ্লোবাল, অথবা আপনি প্রথম লাইনে গ্লোবাল লিখে এইভাবে গ্লোবাল এক্স করলেন, গ্লোবাল এক্স করার পরে আপনি বললেন, সরি এবার অবশ্যই আপনাকে ডলার সাইন বলতে হবে গ্লোবাল এক্স, অ্যান্ড দেন তারপরে আপনাকে এইভাবে যদি বলেন যে ইকো, ইকো ডলার সাইন এক্স যদি বলি, তো তবুও দেখতে পাচ্ছি, মানে এই যে এখানে গ্লোবাল করে নিলাম এটাকে, এক্স যেটাকে আছে এটাকে গ্লোবাল করে নিলাম। আমি এই ওয়েতেও লিখতে পারি, অথবা এই যে মিডিলে যে ওয়েটা দেখালাম ডলার সাইন গ্লোবালস করে এইভাবে লিখতে পারি। ওকে, সো আই হোপ গ্লোবালটা ক্লিয়ার। এরপরে আছে সার্ভার, হোল্ড ইনফরমেশন অ্যাবাউট হেডার পাথ এন্ড স্ক্রিপ্ট, এখানে অনেক ইনফরমেশন আমরা দেখতে পাবো সার্ভার নিয়ে। ওকে, সো লেটস এটাকে একটু দেখি। জাস্ট আমি অন্য কিছু না, ডিরেক্টলি ইকো করতেছি সার্ভার। ডিরেক্ট যদি আমি ইকো করি ডলার সাইন সার্ভার, আর কিছুই বলতেছি না। ওকে, সেভ করি,
সরি, এটা কি অ্যারে না? আচ্ছা, var dump করে দেখতে হবে, এখানে অনেক কিছু আছে না, var dump করলাম, var dump করে দেখতেছি সার্ভারের মধ্যে আমার কি কি আছে, সেভ করি। ও মাই গড, দেখতে পাচ্ছি একটা অ্যারে লিস্ট, 30টা আইটেমের মতো অ্যারে আছে, অ্যারের ভিতরে অ্যারে আছে, এরকম করে অনেক কিছু আছে, তাই না? সো ওই যে অ্যারের ভিতর আমি, আচ্ছা একটু ইকো প্রি করে দেখতেছি আর কি, মানে একটু সুন্দর করে দেখাই আপনাদের, প্রি অ্যান্ড দেন ইকো প্রি, এই যে দেখেন। So, এবার দেখেন অ্যারের ভিতর ডকুমেন্ট রুট নামে কি, যে কি ভ্যালু পেয়ার অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটু আগে দেখালাম যে কি ভ্যালু পেয়ার আকারে যে অ্যারেগুলো আছে, এই অ্যারেগুলোকে কেমনে আমি অ্যাক্সেস করতে পারি, যে ডিরেক্ট পার্সন ওয়ান বলে বলতে পারি। সো সেম ওয়েতে দেখেন এইখানে এই যে সার্ভার $সাইন আন্ডারস্কোর সার্ভার, এই জিনিসটা আছে, এটাতে সার্ভারের যাবতীয় ইনফরমেশনগুলো দেখাচ্ছে। ডকুমেন্ট রুট, আমার ডকুমেন্টের রুট কি, অ্যাপ্লিকেশন স্ল্যাশ এই ফোল্ডার, রিমোট অ্যাড্রেস কোলন কোলন 1 দেখাচ্ছে, রিমোট পোর্ট 50355 পোর্ট নাম্বারে আমার এটা চলতেছে। সার্ভার সফটওয়্যার দেখতে পাচ্ছি পিএসপি 8.4.5 ভার্সনে চলতেছে, ডেভেলপমেন্ট সার্ভার, অনেক কিছু। সার্ভার প্রোটোকল দেখতে পাচ্ছি এইচটিটিপি, সার্ভার নেম, লোকাল হোস্ট, সার্ভার পোর্ট 3000। এবার যে কোনো কিছুকে আপনি কি এখানে প্রিন্ট করতে পারেন, তাই না? আমি জাস্ট উপরের দিকে বললাম যে ইকো $সাইন সার্ভার, সার্ভার বলে আমি এখানে বলতেছি কি, যে একটু আগে পার্সনকে যেমন অ্যাক্সেস করছি, সেম বলি যে আমি কোনটা চাচ্ছি, কোনটা চাচ্ছি বলেন, আমি চাচ্ছি এইচটিটিপি হোস্ট। তো জাস্ট এখানে বললাম যে এইচটিটিপি হোস্ট, বুম, দেখতে পাবো আমরা এইচটিটিপি হোস্ট সবার উপরে দেখেন এই যে লোকাল হোস্ট 3000। তো এইভাবে আমরা সার্ভারের, আমরা এই যে হোস্টের, আমাদের এই সার্ভারের যত ইনফরমেশন আছে সব এখান থেকে বের করতে পারি। দেখছেন এইচটিটিপি ইউজার এজেন্ট মানে কোন ইউজার এজেন্ট এখানে ইউজ করা হচ্ছে, সব কিছু আমি এখান থেকে এইচটিটিপি হোস্ট দেখাচ্ছে। সো এইভাবে আমরা সার্ভার, তারপরে যে রিকোয়েস্ট মেথড, আমি কোন মেথডে হিট করছি সার্ভারে, দেখতে পাচ্ছি গেট, তো এটাকে আমি এখানে বলতে পারি যে রিকোয়েস্ট মেথড, REQUEST রিকোয়েস্ট, রিকোয়েস্ট আন্ডারস্কোর MET এসে দি মেথড। তো দেখতে পাচ্ছি এই যে সরি REQUEST রিকোয়েস্ট মেথড। তো দেখতে পাচ্ছি যে গেট মেথডে, তো এই ফর্ম হ্যান্ডলিং এর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগে, রিকোয়েস্ট মেথড, গেট এবং পোস্ট, ওকে, সার্ভার পোর্ট, এরকম অনেক কিছু কাজে লাগে। তো সার্ভার, আই হোপ সার্ভার সম্পর্কে ক্লিয়ার টপিক, ওকে, এটিকে আমি কমেন্ট আউট করতেছি। এবার আরেকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল শিখি, সেটা ছিল রিকোয়েস্ট ইউজ টু কালেক্ট ডাটা আফটার সাবমিটিং এন HTML ফর্ম। অর্থাৎ এই যে HTML যে ফর্মটা আছে, ফর্মের ভিতরে যে ডাটাগুলোকে আমি অ্যাক্সেস করার জন্য এই যে এই রিকোয়েস্ট গ্লোবাল ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি, ওকে। সো লেটস ইউজ দ্য রিকোয়েস্ট গ্লোবাল ভেরিয়েবল। তো রিকোয়েস্ট গ্লোবাল ভেরিয়েবলে বেশ কিছু থাকে, তাই না? জাস্ট আমি শুধু এখানে $সাইন দিয়ে রিকোয়েস্ট বলতেছি, এখানে আমার রিকোয়েস্ট অ্যাকচুয়ালি কি আসে সেটা একটু দেখি। সো ইকো $_REQUEST রিকোয়েস্টটা বললাম, অ্যান্ড দেন সেভ করি। আবার ইরোর, এটা আমার একটা অ্যারে, তাহলে আমার সেম ওয়েতে এটাই করতে হবে, তাই না? হ্যাঁ, এই যে এখানে কপি করি এটা, এখানে পেস্ট করলাম, অ্যান্ড আবার কমেন্ট আউট করলাম এটাকে, এইখানে বললাম এবার সার্ভারের জায়গায় কি বলবো, রিকোয়েস্ট। সার্ভারের পরিবর্তে আমি এখানে বললাম যে REQUEST রিকোয়েস্ট, ওকে, ফাইন ফাইন, কমপ্লিটলি ফাইন, সেভ। সো অ্যারে এখানে কিছু দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, কারণ রিকোয়েস্ট আমার ফর্মের সাথে কানেক্টেড, এখানে যেহেতু বলে রাখছি যে কি ইউজ টু কালেক্ট ডাটা আফটার সাবমিটিং এন HTML ফর্ম। তো আমি নর্মাল একটা ফর্ম এখানে ডিক্লেয়ার করতেছি, ওকে, নর্মাল একটা HTML ফর্ম ডিক্লেয়ার করতেছি। সো এখানে আসি, ফর্ম অ্যাকশন, সেম মেথড, আপাতত মেথড দিয়ে রাখতেছি, MET মেথড দিয়ে রাখতেছি, গেট, অ্যান্ড দেন এখানে নর্মাল একটা ফর্ম ডিফাইন করতেছি, ইনপুট বললাম হচ্ছে টেক্সট, এখানে বললাম নেম, লেভেল দিচ্ছি একটা, লেভেলে বললাম যে ইউর নেম সরি ইউর নেম, অ্যান্ড এটাকে কপি করে বললাম যে তোমার ইমেল বললাম, অ্যান্ড দেন এখানে বললাম নেমের জায়গায় বললাম কি ইমেল, আর একটা ব্রেকটা ইউজ করতে পারি, ব্রেক, আবার এখানে ওকে, একটা সাবমিট বাটন দিচ্ছি, আবার এখানে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে ইনপুট সাবমিট, ও সরি সাবমিট হয়েছে, সাবমিট, ওকে, ও শিট, ইনপুট টাইপ সাবমিট, ফাইন, ওকে, বললাম যে সাবমিটই বলে রাখতেছি এখানে,
সাবমিট, যাচ্ছে তাই বলতে পারি। সেভ করি, দেখতে পাচ্ছি ইওর নেম ইমেল অ্যান্ড দেন এবার যদি দেখি আমি সাবমিটে ক্লিক করি, এই যে দেখেন এইবার কি চলে আসলো আমার এই যে ইকো প্রি এই যে ভার্ডাম করে রিকোয়েস্টটাকে দেখতে পাচ্ছি। রিকোয়েস্ট মানে কি, এই যে আমি ইনপুট ফর্মটাকে ইওর নেম ইমেল ফর্মটাকে সাবমিট করলাম, সাবমিট করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি নেম ইকুয়াল টু স্ট্রিং, মানে এখনো কোনো কিছুই দেই নাই, ইমেল ইকুয়াল টু ফাঁকা। সাবমিট করি আবার এই যে সেম দেখতে পাচ্ছি। এখন যদি কোনো একটা ভ্যালু দেয়, এখানে বললাম যে এবিএস অ্যান্ড দেন এখানে বললাম যে abs@abs shakil.com, ওকে, সাবমিট করি। সো এই যে দেখতে পাচ্ছি নেম abs অ্যান্ড দেন স্ট্রিং ইকুয়াল টু abs shakil, ওকে। সো এখানে যে গেট মেথডটা এবার হচ্ছে কি, এর মধ্যে আমরা গেট মেথড দেখতে পারি। এইটার পরিবর্তে সার্ভারের রিকোয়েস্টের পরিবর্তে আমি বললাম যে গেট। সেভ করি অ্যান্ড দেন এবার যদি দেখি এর গেট, এই যে দেখেন গেট দিয়েও আমরা অ্যাক্সেস করতে পারতেছি। একটা মেল দিচ্ছি @something কম, এই যে দেখেন গেট দিয়েও দেখতে পাচ্ছি, কারণ এখানে মেথডটা গেট দিয়ে রাখছি। এখন মেথডটা যদি পোস্ট বলি, এখানে সেভ করি অ্যান্ড দেন এবার যদি আমি রিসাবমিট করি, এই যে দিচ্ছি @gmail.com সাবমিট। আচ্ছা তবুও দেখতে পাচ্ছি ওই, আচ্ছা ওই উপরের দিকে এখন ওইগুলো আছেই। সেভ করি, এবার যদি সাবমিট দিয়ে দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের রিকোয়েস্টটা এবার কি গেট না, এবার হচ্ছে পোস্ট না, সাবমিট কিছুই আসতেছে না, কারণ এখানে ভার্ডাম করে গেটটাকে দেখতেছি, গেটের পরিবর্তে আমি বললাম এখানে পোস্ট। তো এবার সেম ওয়েতে যে পোস্টটা দেখতে পাচ্ছি। সো এখন যে কোনো কিছুকে অ্যাক্সেস করার জন্য নর্মালি কেমন ইউজ করবো, জাস্ট ইকো দেন $, আমি রিকোয়েস্ট দিয়েও দেখতে পারি, পোস্ট মেথড হলে পোস্ট দিয়ে দেখতে পারি, গেট হলে গেট দিয়ে দেখতে পারি। পোস্ট এখানে বললাম যে কি ছিল আমার, এই যে এখানে এখানে যেটা ইউজ করছি ইমেল, আমি বললাম যে ইমেলে কি আছে দেখাও। ইমেল, এই যে অ্যারের আইটেমগুলো কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, কি ভ্যালু পেয়ার আকারে যে অ্যারেগুলো আছে এগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট ইমেল বলে রাখলাম। সেভ করে এই যে ইমেল abs@gmail.com যেটা দিচ্ছি সেটা চলে আসছে, এটাকে তুলে দিচ্ছি। সো আই হোপ এই টপিকগুলো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। সো আমি বললাম যে ইকো সেম ওয়েতে আমি এখানে আমি ডিরেক্ট এখানে আমি ইকো করতে পারি। এটাকে মূলত আমরা এইভাবে হ্যান্ডেল করি যে ইফ ইফ কি আমাদের $_সার্ভার, যদি সার্ভার হয় অ্যান্ড দেন এখানে সার্ভারের ভিতর বললাম যে সার্ভারের ভিতর এখানে বলি আমরা মূলত যে রিকোয়েস্ট মেথড REQUEST রিকোয়েস্ট মেথড আমার যদি ইকুয়াল যদি কি হয় পোস্ট হয়, তো তুমি আমার এখানে এই ইকোগুলো করে দাও, ওকে। ইকো $_ পোস্ট বা গেট দিয়ে বলতে পারি যে পোস্ট, এখানে বললাম যে ইমেল ইসি এই সো ইকো, তাড়াতাড়ি করলে যা হয়, ওকে ওকে। সো ইকো $_ পোস্ট ইমেল সেভ করি, এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছি না। নেম দিলাম, ইমেল দিলাম ab@gmail.com সাবমিট। তো দেখতে পাচ্ছি abs@gmail.com। অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে আমাদের রিকোয়েস্ট মেথডটা যদি পোস্ট হয় তাহলে কি, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এর ভিতরের কোডটা এক্সিকিউট করবা। তো কোড এক্সিকিউট করলে ইকো $_ পোস্ট ইমেলটা দেখালো, ওকে। এবার যদি রিকোয়েস্ট মেথডটা আমার গেট হয়, পোস্টের পরিবর্তে এখানে করে রাখতেছি গেট, ওকে। এবার যদি আমি দেখি চেক করি এইখানে কিছু নাই, দেন এখানে দিলাম এই জায়গায় কিছু দিলাম @gmail.com। সো এবার কি হলো, যেহেতু রিকোয়েস্ট মেথডটা আমার পোস্ট না গেট রিকোয়েস্ট মেথড, তার মানে কন্ডিশন ফলস মিথ্যা। তো সেক্ষেত্রে আমি এর ভিতরের কোডটা আর এক্সিকিউট হবে না। তাহলে আমরা এইভাবে ফর্মগুলোকে হ্যান্ডেল করি, যদি রিকোয়েস্ট মেথড পোস্ট হয় তাহলে এটা পোস্ট হ্যান্ডেল করো, যদি রিকোয়েস্ট মেথড গেট হয় তাহলে এই যে এটাভাবে $গেট দিয়ে হ্যান্ডেল করি। অথবা এইখানে আমরা বলতে পারি আলাদা যেগুলো সুপার গ্লোবাল কিভাবে আরেকটা আছে রিকোয়েস্ট দিয়েও দেখতে পারি, ওকে। এখানে রিকোয়েস্ট ইমেল দিলেও আপনার ইমেলটা চলে আসতো, ওকে। রিকোয়েস্ট অ্যান্ড দেন ইমেল বললাম অ্যান্ড দেন এখানে একটা ইমেল দিলাম @gmail.com সাবমিট দিচ্ছি, এই যে। সো রিকোয়েস্ট গেট হলে আমি গেট পোস্ট যে কোনো কিছুকে অ্যাক্সেস করার জন্য শুধু রিকোয়েস্ট ইউজ করতে পারি। স্পেসিফিকভাবে গেট এবং পোস্টকে অ্যাক্সেস করার জন্য _গেট এবং _পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে পারি, ওকে। সো আই হোপ এই বিষয়গুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেল। এবং হচ্ছে নেক্সট ডেতে আমি হচ্ছে তাহলে স্টার্ট করবো আমাদের কি মাইএসকিউএল সাথে ইন্টিগ্রেশন, অর্থাৎ ডাটাবেজের সাথে ইন্টারেক্ট করে আমরা হচ্ছে কি এরপর থেকে আমরা যে ক্রাউড ক্রিয়েট রিড আপডেট ডিলিট এটা হচ্ছে নেক্সট পার্টে ডিসকাস করব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।